সেই নির্বাচনটার পরে দেখতেছি যে সাদিক কায়েম উনি হলের ভিতরে নৌকা নৌকা মিছিল করতেছে আর সেলফি তুলতেছে। তো উনি তো তখন ছাত্র শিবিরের একটা মানে জায়গা আছে, মানে কি আমরা জীবন দিব কিন্তু আদর্শ দিব না। হঠাৎ করে এসে যে স্লোগানগুলো আসে এগুলা তো মিডিয়া তৈরি করে দেয় না। 5 তারিখের পর হঠাৎ দেখি বাইরে ঠিকই বললেন যে হলপাড়ায় যে স্লোগানগুলো আসে মিডিয়া তৈরি করে দেন। আপনার কাছে জিজ্ঞেস করেন আপা কি বলেন? ওই যে আমরা দেখলাম তো যে ছাত্রদল স্লোগান দিতেছে যে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। ছাত্র শিবির ছাত্রদল রাজাকারের স্লোগান দিতে পারে। দর্শক, কালের কণ্ঠের আয়োজন ডাকসু নির্বাচন নিয়ে বিশেষ আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাস রহমান। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন। আমি একটু শুরুতে আমার বাপাশ থেকে শুরু করতে চাই। আমার সাথে যুক্ত রয়েছেন বিন ইয়ামিন মোল্লা, তিনি ডাকসু ফর চেঞ্জ ছাত্র অধিকার পরিষদ, তিনি এই প্যানেল থেকে লড়ছেন। এবং পাশাপাশি পাশে রয়েছেন তানভীর বাড়ি হামিম, জিএস প্রার্থী, ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। এবং আমি ডানে একটু যেতে চাই, আমাদের একমাত্র নারী প্রার্থী যিনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি যদি একটু নাম বলি, শেখ তাসনিম আফরোজ ইমি, তিনি ভিপি প্রার্থী, প্রতিরোধ পর্ষদ থেকে লড়ছেন। এবং পাশাপাশি এস এম ফরহাদ, জিএস প্রার্থী, ঐক্যবদ্ধের শিক্ষার্থী জোটের, বাংলাদেশ ছাত্র শিবির। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটু শুরুতে সবার কাছে একটি প্রশ্নই করতে চাই। দীর্ঘ 28 বছর পর 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল এবং তারপরে আরো 6 বছর পর আবার ডাকসু নির্বাচন হচ্ছে। 2019-এ যারা নির্বাচিত হয়েছিলেন তারা বলার মতো তেমন কোনো উন্নতি করতে পারেন নাই এবং শিক্ষার্থীদের জীবন মান নিয়েও প্রশ্ন রয়েছে। আমি একটু শুরুতেই, আমাদের যেহেতু নারী, লেডিস ফার্স্ট, আমরা একটু নারীর কাছেই জানতে চাই যে এ বিষয়ে আপনারা কতটুকুন চ্যালেঞ্জ নিতে পারবেন? আমি নিজেই শামসুন্নাহার হলের নির্বাচিত ভিপি ছিলাম স্বতন্ত্রভাবে, এবং বলার মতো তেমন কোনো উন্নতি করতে পারেন না, এটি শামসুন্নাহার হলের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা ডাইনিং ক্যান্টিনের খাবারের মান উন্নত করা থেকে শুরু করে রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখা, এবং হলে যে আমাদের যে সান্ধ্য আইনটি আছে সেই ক্ষেত্রে উন্নয়ন করা, এবং একই সাথে আমাদের এক হলের শিক্ষার্থী আরেক হলে যেতে এখনো পারেন না, আমাদের কাজগুলো বন্ধ করে দিয়েছে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক এক করে। এক হলে শিক্ষার্থী আরেক হলে আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে যেতে পারতেন, অনাবাসিক ছাত্রীরা আইডি কার্ড জমা দিয়ে হলের অভ্যন্তরে প্রবেশ করতে পারতেন। কারণ দেখেন যে আপনার একটা ক্লাস আর একটা ক্লাসের মাঝখানে যদি 2-3 ঘন্টা গ্যাপ পড়ে, কোথায় যাবেন আর শিক্ষার্থীরা? আমাদের তো সেভাবে জায়গা নেই, এবং পুরো ক্যাম্পাসটাই আসলে কোনোভাবে নারী বান্ধব না। তো শামসুন্নাহার হলের আসলে যখন আমরা ছিলাম, আমাদের পরিবেশটা অনেক মানে সব দিক দিয়ে সুন্দর করেছিলাম আমরা, পলিথিন নিষিদ্ধ করেছিলাম, এবং পরিচ্ছন্নতা, হাইজিন সবকিছু মিলিয়ে আসলে মানে একটা বিশ্ববিদ্যালয়ের মানে পরিবেশ যেমন হওয়া দরকার, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা ছিল, সফলতাও ছিল। শুধু আমরা আবাসন সংকটটা নিরসন করতে পারি নাই। একনেকে 3 বার অনুমোদন হওয়ার পরেও আমাদের হলে একটি 20 তলা ভবন করতে দেওয়া হয় নাই। তো স্বাভাবিকভাবে 9 জন যখন স্বতন্ত্রভাবে এক প্যানেলে জিতে আসে একটা হলে ক্ষমতার বিপরীতে, সেটা তো আসলে দিবে না সরকার বা প্রশাসন, এটা একটা ব্যাপার ছিল। এবং এইবারও যে আমি আসলে মানে ডাকসু করার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যে আমার যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো আসলে আমি পূরণ করতে চাই। আমি একটু জিএস প্রার্থী, ছাত্র শিবিরের এস এম ফরহাদ, আপনার কাছে একটু জানতে চাই যে একই প্রশ্ন আপনার কাছে থাকবে যে আসলে আপনি কি করতে পারবেন, বা আপনারা যদি জয়ী হন সেক্ষেত্রে আপনাদের ইশতেহারে কি কি আছে এবং কি থাকছে? ইশতেহারে কি আছে সেটা রিপ্লাই নিশ্চয়ই ইশতেহারের মধ্যে দিয়ে দেওয়া হবে। ইশতেহারের টাইমটা আমরা এখন অ্যানাউন্স করিনি, যখন আসবে। আর দ্বিতীয়ত আগে ডাকসুর সাথে এই ডাকসু মেলানোটা একটু আমি অনুচিত মনে করি, এই অর্থে যে 19 সালে যখন ডাকসু হয় তখন অলরেডি আওয়ামী লীগ ফ্যাসিবাদ, অলরেডি পরপর 2টা ইলেকশনের মধ্য দিয়ে, মানে যেটাকে নির্বাচন বলা যায় না, মেকানিজমের মধ্যে দিয়ে সে ক্ষমতায় থেকেছে, বিরোধী দলগুলোকে নিধন করে ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের এক অভয়ারণ্য পরিণত করে সব সংগঠনগুলোকে বের করে দিয়ে এটা তাদের সাম্রাজ্য করেছে। সে অবস্থায় ডাকসু ফাংশন করা এবং নূর হক নূর জিতে জয়ী হয়ে এসে ছাত্রলীগের বিরুদ্ধে সে রোল প্লে করে ফাংশনিং ডাকসু থাকা, এটা একটু ডিফিকাল্ট ছিল। আর এখন যেটা হয়েছে, আর তখন তো শিক্ষার্থীরা কথাও বলতে পারতো না, ধরেন যে কেউ এলোমেলো করছে তাকে জবাব দিতে আনবে, সেই সুযোগটা ছিল না। এখন ঠিক বিপরীত, এখন শিক্ষার্থীদের যাদেরকে চাইবে, এখানে ডাকসুতে জিতবে শিক্ষার্থীরা, যাদেরকে নির্বাচিত করুক না কেন তাদেরকে অলওয়েজ একটা ফলো আপের মধ্যে দিয়ে থাকবে। আমরা যেটা চিন্তা করেছি প্রাইমারিলি 2টো কাজ। একটা আমরা ইন্টারনাল যে ভিউটিতে আমরা প্র্যাকটিস করি সংগঠনের মধ্যে সেটা রেগুলার, উইকলি, মান্থলি, হাফ ইয়ারলি বারবার ফলো আপ করা, এবং পর্যালোচনার একটা অপশন থাকা যে আমার এই কয়টা কাজ ছিল বেসিক পার মান্থ, এই প্ল্যান ছিল মান্থ বেসিসে, মাস শেষে এটা একটা ফিডব্যাক
পর্যালোচনা করা, শিক্ষার্থীরা পর্যালোচনা করবে, ফিডব্যাক দিতে পারবে। এবং আমি দিন শেষে অনেক প্রজেক্টের স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু এক্সিকিউটিভ প্ল্যান নাই, সেটা যাতে না থাকে। একদম উইকলি এক্সিকিউটিভ প্ল্যান থাকবে যে কোন সপ্তাহে কোন কাজটা কোন মাসে বাস্তবায়িত হবে এবং সেটা কি করে বাস্তবায়িত হবে, সেটা মাস শেষে ওই সপ্তাহ শেষে এটার কাজের ফিডব্যাক থাকবে। আমরা বড় পরিসরে এখন একটা শিক্ষার্থীরা যেখানে যে প্রবলেমগুলো ফেস করছে কমন, সবাই অবগত, সবার হয়তো ইশতেহারও কমন থাকবে। তার আবাসন সংকট, আবাসন কেন্দ্রিক, ফুড কেন্দ্রিক, আর হচ্ছে ক্যারিয়ার কেন্দ্রিক। শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে এন্ট্রি নেওয়ার পরে তার শিক্ষক এবং ছাত্রের যে মিথস্ক্রিয়া, যে কার্যক্রম, সেগুলোর জটিলতা, এবং বের হওয়ার পরে জব এবং তার ক্যারিয়ার এবং উদ্যোক্তা হওয়ার যে জটিলতা, নানান জায়গায় যে প্রবলেমগুলো ফেস করছে, সবার প্রত্যাশাও কিন্তু কমন। কিন্তু আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে, ছাত্র হিসেবে জায়গা থেকে লাস্ট এই যে 5 আগস্ট, পোস্ট 5 আগস্ট যদি চিন্তা করেন, এই সময়টার মধ্যে আমরা সামগ্রিকভাবে হোলিস্টিক অ্যাপ্রোচে চিন্তা করেছি। শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার করা, ক্যাপেবল করে তোলা, তাদেরকে যে জায়গায় ক্রাইসিস আছে সেই জায়গাটা সলভ করা, হলের আবাসিক পরিসরে কিংবা অনাবাসিক পরিসরে, যেমন একটা সিম্পল বলি যে হলগুলোতে শিক্ষার্থীরা ক্রাইসিস যেগুলো ফেস করছে, আমরা নোট নিয়ে ফার্স্ট এড বক্স, পানির ফিল্টার বা হচ্ছে অন্যান্য প্রজেক্ট পরিচালনা, যেগুলো হচ্ছে আমরা বাইরের সোর্সকে কানেক্ট করে দিয়েছি, সোর্স থেকে যাতে শিক্ষার্থীরা বেনিফিটেড হয়। এটা আমাদের ক্যারিয়ারের জন্য না। আমাদের এই মাসের একটা প্রজেক্ট ছিল যে বাস ট্র্যাকার অ্যাপ লঞ্চ করা, অ্যাপ রেডি, ইউনিভার্সিটি বলছে ডাকসু সাথে এখন দেওয়া যাবে না। এবার শিক্ষার্থী প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করার জন্য আসলে আমরা রিসোর্স পারসন না, আমরা হলাম রিসোর্সের সাথে শিক্ষার্থীকে কানেক্ট করে দেওয়া, প্রশাসনের সাথে কানেক্ট করে দেওয়া। এই যে ইউনিভার্সিটির হাইয়েস্ট লেভেলের একটা অ্যালামনাই আছে, ইউনিভার্সিটির সারা দেশে যে রিসোর্স গুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিভার্সিটি অ্যালামনাইরা জব করে, প্রতিষ্ঠানের অথর, এই সব রিসোর্সের সাথে এখানে কানেক্ট করে দিয়ে আপনি চাইলে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসন সংকট জিরোতে আনতে পারেন, চাইলে পরিবহনের যে জরাজীর্ণ অবস্থা সেটা সলভ করতে পারেন, চাইলে যে জব ফেস্টের ক্রাইসিস, জবের ক্রাইসিস, ক্যারিয়ারের যে জানে না সে কি করে ক্যারিয়ার, কোন ক্যারিয়ারে যাবে, সে ক্রাইসিসটা সলভ করতে পারেন। একটা স্কিলের হাবে তৈরি করতে পারেন, যে ইউনিভার্সিটি ঢুকবে মানে 5 বছরের মধ্যে সে কোন সেমিস্টারে কোন স্কিলকে সে ইমপ্রুভ করবে সে জানবে, তার প্রত্যেকটা কোর্স মডিউল রেডি থাকবে। ইউনিভার্সিটি আজকে এখনো আপনি দেখে থাকবেন, ইউনিভার্সিটি আজকে শত বছর পার হয়ে গেছে, রেজিস্টার বিল্ডিং এখনো হচ্ছে সে লাঞ্চের পরে আসেন, বিখ্যাত উক্তি এখনো চলে। আপনি চাইলে একটা কার্ডের আওতায় পুরো ডিজিটাল, শিক্ষার্থীকে কেন রেজিস্টার বিল্ডিং যেতে হবে? একবার হলে যাও, একবার রেজিস্টার বিল্ডিং যাও, একবার টিএসসি যাও, আবার জনতা ব্যাংকে আসো, আবার ডিপার্টমেন্টে যাও, এই চক্রাকারে চলতে থাকে। আমাদের সময় এটা চলতো, এখন 50-50 হয়েছে, 50% অনলাইনে, 50% আবার হচ্ছে রেজিস্টার বিল্ডিং যাও, একই ফর্ম 10 বার পূরণ করো, এই একটা অবস্থা। সবটাই অনলাইনে নিয়ে আসা একদম শর্ট টাইমের মধ্যে পসিবল। সে কাজগুলো মানে এইভাবে করে প্রত্যেকটা জায়গায় ধরে আজকে আমরা একটা চিন্তা করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে যদি এরকম একটা টিম থাকতো, যে টিমটার কাজ হচ্ছে ফুডের যে পুষ্টিমান আছে কিনা, কি অবস্থা এটা টেস্ট করবে, র্যান্ডম টেস্ট, সারপ্রাইজ ভিজিট করবে, ক্যান্টিন গুলোতে টেস্ট করবে, এরকম ইউনিভার্সিটি তত্ত্বাবধানে থাকা দরকার। আবার এটা যেমন থাকবে ইউনিভার্সিটি অথরিটির দিক থেকে তার সেবা নেয় এমন প্রতিষ্ঠানগুলোর চেক আপ, আবার একই সাথে এটাও থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের যারা টিচার তাদেরকে চেক আপ করার জন্য আলাদা টিম থাকবে, যারা উল্টা প্রশাসনকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। দুটোই এই চেক এন্ড ব্যালেন্সের নানান প্রক্রিয়াগুলো আমরা চিন্তা করছি, মাথায় আমাদের আইডিয়া আছে, আমাদের কাছে আমরা কনফিডেন্ট যেগুলো এই আইডিয়াগুলো বাস্তবায়ন করা পসিবল, যার মধ্য দিয়ে একটা শিক্ষার্থীরা দিন শেষে এখান থেকে বের হওয়ার মধ্য দিয়ে সে আফসোস করবে না আমার 5টা বছর নষ্ট হয়েছে, আফসোস করবে না আমি রিসোর্সবিহীন ছিলাম, আফসোস করবে না যে আমার জববিহীন আছি, আফসোস করবে না যে 5টা বছর কাটিয়েছি শুধুমাত্র একটা সার্টিফিকেট নিয়েছি, আমার বাকি ক্রাইসিসগুলো সলভ হয় নাই, আমি চিনি না কোন দেশে গিয়ে কাকে পাবো। আমি চিন্তা করছিলাম যে আমি অলরেডি আমার টিমটা ফর্ম করছি, সারা দেশের বাইরে কানাডা বা ইউএসএ বা মালয়েশিয়া বা অন্যান্য দেশে যারা যারা আমাদের ইউনিভার্সিটি অ্যালামনাই তাদের অলরেডি টিম ফর্ম করা হয়েছে। তাদের কাজ হবে আমরা নির্বাচিত হওয়ার পরে কানেক্ট করে দেবো, একটা ফর্মাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দেশে যেতে চাইবে এটা একটা কাউন্সেলিং মেন্টরিং মধ্যে দিয়ে যাবে, যে জবে যেতে চাইবে সেটা একটা দেশে যারা উদ্যোক্তা তাদের একটা জব সেক্টরে যাবে। তো হোলিস্টিক ভাবে এক কথায় শিক্ষার্থীদের কষ্টগুলো এর মধ্যে দিয়ে ফুটে উঠবে, বাস্তবায়িত হবে, শিক্ষার্থীদের ম্যান্ডেটটা বাস্তবায়িত হবে, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত চাওয়াটা এটা একটা পার্মানেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে আসবে, আই ওয়াশ কাজ না, একটা পার্মানেন্ট সিস্টেম ডেভেলপ হবে। ঠিক আছে, আমি এবার একটু বিনিয়ামিন ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, আপনাকেও একই প্রশ্ন থাকবে যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 2019 সালে যে প্যানেল নির্বাচিত হলো সেখানে আমরা তেমন আশানুরূপ কিছুই দেখি নাই, ছাত্রদের কোনো উন্নতি আমরা কোনো কিছুই দেখিনি, মানে ছাত্রদের যে চাওয়া পাওয়াটা সেটা আসলে অধরাই থেকে গেছে এক কথায়। আপনারা যদি এবার এই চ্যালেঞ্জটার সে আসলে কিভাবে নিতে যাচ্ছেন এবং আপনারা কিভাবে এটা উতরে উঠবেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে বিগত দুজন যারা উত্তর দিয়েছেন দুজনেই কিন্তু আপনার সাথে দ্বিমত পোষণ করেছেন অনেকাংশে। তা আমিও অনেকাংশেই দ্বিমত পোষণ করব যে 2019 সালের ডাকসু নির্বাচন যে আমাদেরকে কিছুই দিতে পারে নাই। আমার দৃষ্টিতে 2019 সালের ডাকসু নির্বাচনটা সেটা নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে নানান পর্যালোচনা আছে,
কিন্তু সামথিং ইজ বেটার দেন নাথিং। তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যতটুকু স্পেস পেয়েছি এটুকুই আমাদের কাজে লাগানো উচিত। সেই স্পেসটুকু যদি আমরা না পেতাম বা সেটাকে যদি কাজে লাগাতে না পারতাম, আজকে যেমন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্রকাশ্যে ডাকসুতে অংশগ্রহণ করছে, 19 সালটা কিন্তু তারা অংশগ্রহণ করতে পারে নাই। আজকে ছাত্র দল তারা নির্ভয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, নির্বাচনী প্রচারণা করছে। আমরা নির্ভয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি। এই যে আপুরা মানে সকল শিক্ষার্থীরা 19 সালে কিন্তু মানে কেউ দাঁড়াতেও সাহস পেত না। কেউ দাঁড়ালে ছাত্র মানে সে যদি জনপ্রিয় হইতো, ছাত্রলীগ তারা ডেকে ভয় দেখে তাকে বসিয়ে দিত। তো সেরকম একটা পরিস্থিতি থেকে আমরা এরকম একটা পরিস্থিতি যে আসতে পেরেছি, সেক্ষেত্রে 19 সালের ডাকসুর অনেক বড় একটা অবদান আছে। সেই জায়গা থেকেই আসলে তখন দলমত নির্বিশেষে আমরা সেই জায়গাটাকে আমাদের প্রতিবাদের একটা ছায়া হিসেবে মানে ছাতা হিসেবে দেখতাম এবং সেই একটা আলোকবর্তিকা হিসেবে দেখতাম আর কি। তখন যে যেভাবে পারতাম আমরা সেই সময় যে প্রতিবাদগুলো হতো সেই প্রতিবাদগুলোতে আসলে অংশগ্রহণ করতাম। আর যদি অন্য প্রশ্নে আসেন যে আমরা আসলে বা আমি আসলে ডাকসুতে নির্বাচিত হলে বা আমার প্যানেল আসলে বিজয়ী হলে আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কী করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্যানেলের নামই হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা বিগত দিনের সেই আর পেশিশক্তি কালো টাকার রাজনীতিতে ফিরে যেতে চাই না, দখলদারিতে রাজনীতি ফিরে যেতে চাই না। আমরা একদম হলে হলে একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তার, যেটা শিক্ষার্থীরা আতঙ্কিত, আমরা সেই ধরনের রাজনীতিতে ফিরে যেতে চাই না। আর আমাদের যে স্লোগান সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা এই আর ডার্টি পলিটিক্সটা চাই না, আমরা এই ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে চাই। এবং আমাদের যে ভিশন খুবই সুস্পষ্ট যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। কারণ আমরা যেটা দেখেছি যে মানে মাদার অফ অল প্রবলেম, সকল সমস্যার কিন্তু মৌলিক জায়গাটাই হলো আবাসন সংকট। এটাকে কাজে লাগিয়েই ভাইয়া পলিটিক্স, আপু পলিটিক্স, লেজুর ভিত্তির রাজনীতি, সহিংসতা, এই জিনিসগুলোর আসলে শুরু হয়। তো সেই জায়গা থেকে আমরা ইমিডিয়েটলি আসলে যে কাজটা করতে চাই, এখনও প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থীরা আবাসন পান নাই। নারী শিক্ষার্থীদের জন্য এটা আরও বড় একটা ক্রাইসিস। তো সেক্ষেত্রে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা যতদিন না হয় তাদের জন্য আমরা আবাসন বৃত্তির ব্যবস্থা করতে চাই। এবং আমাদের আরেকটা যে ভিশন সেটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত প্রত্যেকটা শিক্ষার্থী তাদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা থাকে। কারণ সে বই কিনবে, খাতা কিনবে, পরের বেলা কি খাবে, ভর্তি হবে, এই যে একটা মানে তার দুশ্চিন্তা, এবং এটার জন্য কিন্তু অনেক বেশি আসলে টাকারও প্রয়োজন হয় না। আমাদের দেশ থেকে তো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের উন্নয়ন প্রজেক্টে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের কাজে ব্যয় করা হচ্ছে, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং নেশন বিল্ডিং, জাতি গঠন যেটাকে বলা হয়, সেই কাজে ব্যয়ের জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সরকার তার ভর্তুকিটা বাড়ায়, এটা তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অংশে কম ভূমিকা রাখবে না, যেটা আমরা মনে করি। এবং এটার ইমিডিয়েটলি আমরা যেটা করতে চাই ডাকসুর পরপরই, সেটা হচ্ছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা যাদের জন্য ইন্টার্নশিপ এবং বাকিদের জন্য পার্ট টাইম জব এবং আউটসোর্সিংয়ের ব্যবস্থা করে। এবং এটা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। যারা বড় বড় ফার্ম আছে তাদের সাথে আমাদেরও কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, যে তাদের সাথে জাস্ট কমিউনিকেশনটা করে দেওয়া এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন হলে ট্রেনিং দিয়ে দেওয়া, 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাসের ট্রেনিং হলে কিন্তু এটা হয়ে যায়। আমরা একটু সংক্ষেপে এক কথায় একটু জানতে চাই যে আপনাদের আসলে মূল লক্ষ্যটা কি ছিল, এক কথায় আমরা একটু শর্টে জানতে চাই। আমাদের সেটা তো বললাম যে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, এটা যে মূল ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে আমরা সমাধান করতে চাই। তাহলে আমরা আরেকজনের কাছে যেতে চাই। তানভীর বারী হামিম, আপনি একটু আমাকে একই প্রশ্নের একই উত্তর। আমি আসলে আমার সমালোচকরা যেভাবে বললেন, মাঝে মধ্যে মনে হয় আমার নির্বাচিত না হলেই ভালো হবে, কেননা তাদের কাছে সকল সমাধান আছে। তারা নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আমূল পরিবর্তন রাতারাতি এক রাতে চেঞ্জ হয়ে যাবে। আসলে বিষয়গুলো এত সহজ মনে করলে বিষয়গুলো এতটা সহজ না, কেননা ডাকসুর যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কিন্তু ডাকসু নেতাদের আহামরি কোনো পরিবর্তন সাধিত করার ক্ষমতা বল কিন্তু সেখানে নেই। আপনি জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল অথবা ছাত্রদলের পক্ষ থেকে আমরা কিন্তু ডাকসু আয়োজনের প্রথম থেকে আমরা দাবি করছি, যারা দাবিদার ছিল তাদের ভিতরে অন্যতম। এমনকি সংবিধান সংস্কার যে প্রস্তাবনা ছিল সেখানে আমরা সর্ববৃহৎ দীর্ঘ এবং যুগোপযোগী একটি প্রস্তাবনা দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম এটা একটি স্টুডেন্টসদের ইলেকটোরাল বডি। সুতরাং এইখানে যে প্রধান তিনি হবেন অবশ্যই শিক্ষার্থী প্রতিনিধি, যে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হবে। আমরা বলেছিলাম এইখানে আপনি জানেন যে আমাদের ডাকসুতে প্রেসিডেন্ট হিসেবে থাকেন ভিসি মহোদয়। আমরা বলেছিলাম ভিসি মহোদয় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তিনি থাকবেন প্রধান উপদেষ্টা হিসেবে, কিন্তু যিনি প্রেসিডেন্ট তিনি অবশ্যই শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতে হবে। এবং ভিপিতে আমরা ইকুইটি এবং ইকুয়ালিটি এনশিওর করার জন্য আমরা চেয়েছিলাম ভিপি একজন মেল এবং একজন ফিমেল হবে। সুতরাং আমরা কিন্তু চেয়েছিলাম এই যে বিন ইয়ামিন মোল্লা ভাইরা বলছে যে ডাকসু ফর চেঞ্জ বা বেটার ডাকসু, সেটার জন্যই কিন্তু আমরা চেয়েছিলাম যে ডাকসুটি একটি আনুষ্ঠানিকতা না হয়ে ডাকসুটি যেন আসলেই
ক্যালেন্ডার ভুক্তির মাধ্যমে ডাকসু যেন রেগুলার নিয়মিত হয়। আমরা চেয়েছিলাম যে প্রতি বছর যেন ডাকসু হয়, তার জন্য একটি বিভিন্ন টাইমলাইন বা টাইম ফ্রেম যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে উল্লেখ করে, কিন্তু আমরা দেখেছি সংবিধান সংস্কার প্রস্তাবনায় আমাদের কোনো কথাই কর্ণপাত করা হয়নি। এখন হ্যাঁ, যদি আমরা নির্বাচিত আমরা কি করতে পারবো, কারো কথাই কর্ণপাত করি না। আপনারা দেখেছেন যে জাতীয় নির্বাচনের পূর্বে, সামনে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের পূর্বে একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে যেখানে ওপেন ডিবেটের মাধ্যমে রাষ্ট্রের সংবিধান সংস্কার হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমাদেরও যদি এরকম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেক রয়েছে তাদেরও একটি ঐক্যমত কমিশনের মাধ্যমে ওপেন ডিবেট হতো, তা সেইখানে ওপেন ডিবেটের যে ফলাফল সেটা যদি আপনার সংবিধান সংস্কার প্রস্তাবনায় তুলে ধরা হতো তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি প্রতিফলিত হতো। সুতরাং আমরা মনে করছি আমরা নির্বাচিত হলে হ্যাঁ আমরা যে কিছু করতে পারবো না বিষয়টি এমন নয়, তবে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 5টি মৌলিক অধিকার রয়েছে তারা যেন তাদের শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করার প্রাথমিক চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আমি এবার একটু ইয়ার কাছে যেতে চাই, আমাদের ছাত্র শিবিরের যিনি প্রতিনিধি আছেন SM ফরহাদ, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা দেখেছি বিগত সময় ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে যখন কথা বলতো কেউ তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হতো, এখন শিবিরের বিরুদ্ধে কথা বললে তাকে শাহবাগী বলে ট্যাগ দেওয়া হচ্ছে, এর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে আমি যে কোনো ট্যাগিং এর বিপক্ষে নাম্বার 1, কারণ আপনি যখন রাজনীতিতে নামবেন কারোর সাথে কম্পিটিশন করবেন সেখানে আপনাকে অনেস্ট হইতে হবে। কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকলে তাকে আপনি বলবেন। যে কাউকে র্যান্ডম ট্যাগিং, কাউকে যে নামেই ট্যাগিং করেন না কেন, সে ট্যাগিং কখনোই সুন্দর সুস্থ কালচার মানে দেয় না সমাজে। শাহবাগী ট্যাগটা আমাদের মুসলিম জনগোষ্ঠীর অনেকেই যারা হচ্ছে সে সময়ের শাপলার ভিকটিম ছিল, কওমি আলেম বা অন্যান্য জায়গায়, অনেকে শাহবাগী শব্দটার প্রতি, শাহবাগের প্রতি আলাদা একটা বিরক্ত তাদের আছে, তারা সেই রিয়েকশন হয়তো দেখান। কিন্তু বিশ্ববিদ্যালয় পরিসরে শিক্ষার্থীরা কখনো কেউ কাউকে শাহবাগী ট্যাগ দেন কোথায় কোথায়, এটা আমার খুব বেশি চোখে পড়ে নাই। তবে শাহবাগ যে করে আওয়ামী লীগকে ইম্পাওয়ার করেছে, শাহবাগ যে করে হচ্ছে 13-14 সালে যখন একটা নির্বাচন, যে নির্বাচনে 153 জন মানে ক্ষমতায় যাওয়ার জন্য যে কটা আসন লাগে, সেই কয়টা আসন নিয়ে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে ক্ষমতায় চলে আসছে, ছাত্রদল আর শিবির, বিএনপি, জামাত মিলে যখন সারা দেশে আন্দোলন করতেছিল যে আওয়ামী লীগকে নামাইতে হবে, এবং অলরেডি দেশ অচল অবস্থায়, প্রায় ক্ষমতা আওয়ামী লীগ পরাজিত হবে অবস্থা, তখন একমাত্র শক্তি শাহবাগই আওয়ামী লীগকে তখন ইম্পাওয়ার করে ক্ষমতায় টিকে রাখছিল। যদি শাহবাগ তখন আওয়ামী লীগকে ডালপালা গজায় শক্তভাবে টিকাই না রাখতো, যদি শাহবাগ তখন যদি এই জামাত, বিএনপি, ছাত্র দলের শিবিরের আন্দোলনকে যদি ক্রিমিনালাইজ না করে সকাল বিকাল ক্রস ফায়ার দিয়ে ছাত্র দল নেতারা হত্যা করতেছে, শিবিরকে হত্যা করতেছে, জামাতকে গ্রেফতার করতেছে, বিএনপির হত্যা করতেছে, এটা বলতেছে এটা উৎসব মুখর পরিবেশে এনজয় করতেছে তখন শাহবাগ, এই শাহবাগকে মানুষ তো ক্ষমা করবে না, নিশ্চয়ই রিঅ্যাকশন দেখাবে। সেই পাপিষ্ট কেউ যদি ক্ষমা না চায় শুধু কি করতে চায়, আচ্ছা এই শাহবাগী কারা, মানে এটা কারা? মুশকিলটা এই জায়গায় যে কাউকে শাহবাগী ট্যাগের বিরুদ্ধে আমি, কিন্তু আবার যারা অনেকে ইম্পাওয়ার করছে পরবর্তীতে অনেকে সরি বলছে, তাদের প্রতি আমার রেসপেক্ট, তারা ভুল বুঝতে পারছে। কিন্তু যারা এখনো এসে বলে আমি সেই শাহবাগে যাওয়াটা আমি পছন্দ করি, এটাকে এখনো অ্যানাউন্স করে, কালকেও 2-3 জনকে দেখলাম যে সেই শাহবাগকে ওন করি, তাহলে বুঝতে হবে আপনি আওয়ামী লীগকে ফিরে আনবেন কদিন পরে। কারণ ক্রিটিক্যাল মুহূর্তে যখন দেখছেন আওয়ামী লীগ 153টা আসনে বিনা নির্বাচনের ক্ষমতায় আসছে, আর বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল যখন রাস্তায় পাখির মতো গুলি করে মারতেছে তাদেরকে পুলিশ, আন্দোলন পরিচালনা করতেছে সারা দেশে, তখন আপনি এদেরকে ক্রিমিনালাইজ করতেছেন, আওয়ামী লীগকে ইম্পাওয়ার করতেছেন, ক্ষমতায় টিকেছে, এবং এরপরে টানা 2-3 বছর এই যে আন্দোলনটাকে কেমনে আরো ক্রিমিনালাইজ করা যায় 2-3 বছর ধরে মতামত উৎপাদন করছেন, সেই শাহবাগকে মানুষ ক্ষমা করবে। তারা এসে যখন আবার এখন এসে এনজয় করে, হ্যাঁ এই শাহবাগ রাইট ছিল, এদেরকে ক্ষমা করা হবে না, দুইটা আলাদা জিনিস। আর যারা শাপলার ভিকটিম ছিল, গণহত্যার ভিকটিম ছিল, তাদের একটা রিঅ্যাকশন আছে। এই জন্য বাকিদেরকে অনুরোধ করবো কখনো শাহবাগের পক্ষ নিবেন না, শাহবাগ পন্থীদের পক্ষে নিবেন না। পক্ষ নিলে তখন হামিম ভাইয়ের তো একটা রাগ লাগবেই, হামিম ভাইয়ের দলের বহু লোক হচ্ছে হত্যা শহীদ হয়েছে, নিহত হয়েছে, শিবিরের একটা কর্মীদের খুব লাগবে, তারা বহু লোকজন ক্রস ফায়ার দিছে, আবার ক্রস ফায়ারটা এনজয় করছে, একটার একে কেন্দ্র করে 2 দিনে 2 শতাধিক মানুষকে হত্যা করছে, হত্যা করার পর দিন বলতেছে মারাটা বৈধ, মারো আরো মারো, শাহবাগের এনজয় করতেছে। এটাকে তো খুবই ক্রিটিক্যাল জিনিস। এবং আওয়ামী লীগ যে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে 1000-এর বেশি মানুষ মারা গেছে, এটা দায় কার জানেন? 1 নম্বর দায় শাহবাগের, 2 নম্বর দায় আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ এটুকু পর্যন্ত আসে শাহবাগের কারণে, নয়তো সেই 14 সালে পতন হয়ে যেত, যে কারণে এটা মানুষের একটা ট্রমাটাইজ অবস্থা থেকে রিঅ্যাকশন আসে। তো বাকিদের কারো শাহবাগের পক্ষে না নিলেই হয়েছে, শাহবাগ পন্থীদের পক্ষে না নিলেই হয়েছে, সত্যের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে ভয়েস ছিল সেই ভয়েসের পক্ষে বললে এই ট্যাগিং গুলো আসে না। এখন মুশকিল হচ্ছে যখন আপনি প্রকাশ্যে আওয়ামী লীগকে ইম্পাওয়ার করতে চান, আপনি যখন হচ্ছে এন্টি শাহবাগ যারা ভূমিকা রেখেছে তাদেরকে আবার ক্রিমিনালাইজ করেন, তাদেরকে আবার অন্য ন্যারেটিভ উৎপাদন করেন, মুশকিলটা এই জায়গায় দাঁড়ায়। এটা ভাইস ভার্সা, 2 দিক থেকে আসছে। আর আমাদের দিক থেকে আমরা দায়িত্বশীল আচরণ করাটা পক্ষপাতী, কাউকে ট্যাগিং এর পক্ষপাতী না,
এবং ওই জিনিসটা ওই যেটা ভুল করছেন সেটা ভুল বুঝতে পারে এটার পক্ষপাতী। আমি এমি আপু যেভাবে তাকাচ্ছিলেন আপনি, আমি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছিলেন আপনি কিছুক্ষণ আগে। আমি 2013 সালে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তাম, জামালপুরে ছিলাম একটা মফস্বলে। কিন্তু আমি যখন হচ্ছে মানে এই বছরের মার্চের 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমি মানে শাহবাগের টানা লাগাতার অবস্থান করি, এবং সেটার একটা কারণ ছিল দেশব্যাপী কন্যা শিশুদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, পাশবিকভাবে নারীদের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, সবকিছু মিলিয়ে আমি সেরকম মানে কোনো অ্যাক্টিভিজম, বুঝিয়েছি 13 সাল, আমি সেটাই বলেছি, 13 সালের কথাই প্রথমে বলেছি। তো সেরকম কোনো আসলে কারোর কোনো মনে হচ্ছিল না যে কেউ কোনো মানে অবস্থান বা অ্যাক্টিভিজম নিচ্ছে যেটা আসলে এই অবস্থাটার পরিবর্তন ঘটাতে পারে। তো তখন আমি হচ্ছে আমার পক্ষ থেকে যেটা করা সম্ভব ছিল সর্বোচ্চ ভাবে আমি সেটাই করলাম, এবং তারপর থেকে আমাকে একটা গ্রুপ হচ্ছে শাহবাগী ট্যাগ দেওয়ার জন্য একদম, এবং শাহবাগী মানে কন্টিনিউয়াসলি শাহবাগী বলা এবং ডিহিউম্যানাইজের যে ব্যাপারগুলো, বামপন্থী বলা, তারপরে কি সাবান লাগলে সাবান নে, শাহবাগীদের গোসল দে, মানে এটা তো আসলে যে ফরহাদ যেটি বললো সেটি আর এটি কিন্তু মানে, এবং আমি যদি আপনাকে হচ্ছে 2024 পূর্ববর্তী ঘটনা বলি, আগে যেরকম শিবিরটা একটা নিপীড়নের হাতিয়ার ছিল, বর্তমানে নব্বর নিপীড়কদের আসলে শাহবাগীটা একটা নিপীড়নের হাতিয়ার। এবং ক্রিমসন কাপে বসে কোনো হচ্ছে প্রিভিলেজড এলিট আসলে এটা নির্ধারণ করতে পারে না যে কে শাহবাগী আর কে হচ্ছে শাহবাগী। যাদেরকে বলা হচ্ছে বা যাদেরকে কথায় কথায় শাহবাগী বানানো হচ্ছে, ছাত্রদলেরও কাউকে বানানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে 24-এ ভূমিকা ছিল না। তো সবকিছু মিলায় আসলে ধরেন যে ইমরান এইচ সরকারের, আমি স্পেসিফিক ভাবে বললাম, ইমরান এইচ সরকারের শাহবাগিতা আর যে হচ্ছে রাজাকারের বিচার চায় একটা সাধারণ মানুষ, তার শাহবাগিতা তো এক না। এখন সরকারকে আপনি পলিটিক্যালি এই জিনিস ম্যানিপুলেট করতে সুযোগ দিচ্ছেন কেন? বা এই যে তখন কিন্তু সুন্দরবন বিরোধী একটা আন্দোলন প্যারালালি চলতেছে, এই একটা জিনিসকে সরকার এমন ভাবে ক্যাশ করেছে, ম্যানিপুলেট করেছে। আমি খুলনার মেয়ে, আমাদের পরিবেশটাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কিংবা ওই সময় শাপলার যে ম্যাসাকার, তো সবকিছুর মূল্যে আমার মনে হয় যে সরকার সেই সময় যে চাতুর্যের আশ্রয়গুলো নিয়েছিল সেটিকে যে পুরো মানে আমরা সবাই এক হয়ে যে আমরা করতে পারিনি, আমরা শাহবাগ শাপলা বাইনারিতে চলে গেছি, এই ব্যর্থতার দায় যে কোনো এক গ্রুপকে আপনি দিতে পারেন না। ওই সময় সরকার পুরো জনগণের এই বিশৃঙ্খলাটাকে যেভাবে ক্যাশ করেছে সেটির দায় সরকারকে নিতে হবে, এবং যারা এটা সুবিধাভোগী স্পেসিফিক্যালি তাদেরকে হচ্ছে মানে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি গণহারে একটা কমিউনিটিকে, একটা প্রগতিশীল ক্লাসকে আপনি হচ্ছে ক্রিমসন ক্যাম্পে বসে কে শাহবাগী হবে না হবে এই ক্যালকুলেশন আপনি করতে পারবেন না। তাহলে আমি একটু ছাত্রদলের কাছে আসতে চাই। ভাই, আমরা নিশ্চয়ই জানি যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটি মানে আচার ব্যবহার, আমরা যখন একই সিটে বসে দুজনের মধ্যে কি সুন্দর ব্যবহার, কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়ায় যাই তখন আমরা দেখি যে ছাত্রদল ঠিকই তাদের নিয়ে সমালোচনা করছে, ছাত্র শিবির তাদের নিয়ে সমালোচনা করছে। আসলে এই ব্যাপারটা আসলে এমন হয় কেন আপনাদের মধ্যে? আমাদের তো আদর্শগত ভিন্নতা থাকবেই, কিন্তু দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি আমাদের বজায় থাকবে। এটাই তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি হওয়া উচিত। যেটা গত 17 বছর কারো এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার কারণে, কেউ বা ছাত্রলীগের ছায়াতলে হলে থেকে ছাত্রলীগকে সমর্থন দেওয়ার কারণে, কেউ বা শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি রেখে নষ্ট করেছিল। কিন্তু আমরা কিন্তু একমাত্র ছাত্র সংগঠন যারা গত 17 বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি যে শেখ হাসিনা অবৈধ, শেখ হাসিনা একটি ফ্যাব্রিকেট নির্বাচনের অবৈধ প্রধানমন্ত্রী এবং সে ফ্যাসিবাদের জননী। সুতরাং আমরা মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু রাজনৈতিক যে শিষ্টাচার সেই বহির্ভূত কাজ আমরা করব না। এই জন্যে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি আছে। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার কথা বলেন অথবা মিডিয়ার কথা বলেন, আপনারা শুধুমাত্র হাইপ তোলার জন্যই আমাদের ভিতরকার যে দ্বন্দ্ব বা আমাদের যে কথার ভিন্নতা সেগুলোকে তুলে ধরেন। এই জন্যই আমার মনে হয় যে আমাদের খালি দ্বন্দ্বটাকে দেখা যায়, কিন্তু সৌহার্দ্য সম্প্রীতির যে রাজনীতি আছে সেটাকে আপনারা ফুটিয়ে তোলেন না বলে কেউ দেখতে পায় না। এবং এটা এগ্রি করি, মিডিয়ায় অনেক সময় হচ্ছে মানে দুইটার বাইশ ভার্সা উপস্থাপন করে। এটা মানে আমরা ছাত্রদল শিবির তো গত 15 বছর 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রোল প্লে করছে, একসাথে সব কাজ করছে। এখন হঠাৎ করে এসে যে স্লোগানগুলো আসে এগুলা তো মিডিয়া তৈরি করে দেয় না। 5 তারিখের পর হঠাৎ দিকে 22 বছর ঠিকই বললেন যে হলপাড়ায় যে স্লোগানগুলো আসে এগুলো মিডিয়া তৈরি করে দেন। আপার কাছে জিজ্ঞেস করেন আপা কি বলেন। ওই যে আমরা দেখলাম তো যে ছাত্রদল স্লোগান দিতেছে যে
স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। ছাত্র শিবির ছাত্রদল রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিতে পারে, ছাত্রদলকে তো আক্রান্ত করা হয়েছে ছাত্রদল রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিতেই পারে, এটা স্বাভাবিক। এটা কারণ হচ্ছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। ছাত্র শিবির এবং ছাত্রদল পাশাপাশি মিছিল ছিল যেদিন ওই এনসিপির সমাবেশে হামলা হয় গোপালগঞ্জে, তো দুই মিছিল দুই পাশ দিয়ে যাচ্ছিল, তখন এই স্লোগান মানে কে কাকে কি বলছে? আচ্ছা, ছাত্রদলের মিছিল থেকে স্লোগান হচ্ছিল যদি হামিম যদি হচ্ছে ছাত্র শিবিরকে রাজাকার ওয়ার্ড দিয়ে মিন করে, আমার একটু ফিডব্যাক আছে, একটু যদি আমাকে 1 মিনিট সময় দেন। সেটা হচ্ছে আপনি নিজেকে মনে করেন কি? আমি তো মনে করি না। যদি আজকে আবিদ ভাই বললো যে ছাত্র শিবিরের মতো মুক্তিযুদ্ধ বিরোধী কাকে কাকে সুযোগ দিয়ে কি টাইপের, না উনি বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে তাহলে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরকে অংশগ্রহণ করতে দিয়ে প্রথম পক্ষপাত দুষ্টতা করেছে। কেননা এই যে ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের প্রথম মূল উদ্দেশ্য আছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মূল্যায়ন করতে হবে, সমুন্নত রাখতে হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পরেও দেখেছি আপনাদের শিবিরের বিভিন্ন ম্যাগাজিনে লেখা হয়েছে যে আমি একটা পয়েন্ট মানে মূল পয়েন্টে আসি। মানে বিএনপি একটা বড় সংগঠন যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান যখন প্রথমে আসছে, এসে আল্লাহ রহমতে প্রায় 11 জন স্বাধীনতা বিরোধীকে মন্ত্রী এমপি বানাইছে, রাষ্ট্রপতিও বানাইছে। আমি তালিকা সহ যদি আপনি আমার সংবিধানে পাঠ করতে পারতাম কাকে রাষ্ট্রপতি বানাইছে, কাকে প্রতিমন্ত্রী বানাইছে। তারপর খালেদা জিয়া তো আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন। ওনাকে জিজ্ঞেস করতাম যে আবিদ ভাই নিজামী মুজাহিদকে রাজাকার বলতেছে, আর আপনি কেন মন্ত্রী বানাইছিলেন? আবার আপনি আবার ক্লিয়ারেন্স দিচ্ছেন, তারেক রহমান কেন ক্লিয়ারেন্স দিচ্ছে? আবিদ ভাইয়ের রাজনীতি আর হামিমের রাজনীতি আর তারেক রহমান আর খালেদা জিয়ার রাজনীতি দুই লাইনে গেল কিনা? আসলে ভিতরে ঘটছে কি? বিএনপি কি দুইটা রূপে গেল না? অথবা জিয়াউর রহমান এবার কেন এই প্রায় 11 থেকে 14 জনকে মন্ত্রী এমপি প্রতিমন্ত্রী বানাইছে, যারা একদম মুসলিম লীগের লিডার ছিল, পরবর্তীতে স্বাধীনতা বিরোধী রোল প্লে করছে, কেন বানাইছে? যদি বক্তব্য এমন হয় উনি ইনক্লুসিভ বাংলাদেশ করতে চান, সবাইকে নিয়ে যারা অপরাধ করেন তাদেরকে মানে অপরাধী না তাদেরকে স্পেস দিয়ে, তাইলে আবার ছাত্রদল এই বক্তব্য কেন? মানে বরং মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলে সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তো ছাত্রদল এটা নিয়ে রাজনীতি করে তাদেরকে দাঁড় করাইতে হবে। আপনারা এতবার সুযোগ পেয়ে এটা সলভ করেন না, এটা আপনাদের ব্যর্থতা। ক্ষমতায় একটা দল পার্টি ক্ষমতা আসার পরে প্রথম ইস্যু হচ্ছে তার জাতিগত ইস্যু, যে যাতে হিস্টোরিক্যাল ইস্যুগুলোকে সলভ করে ফেলা, অ্যাড্রেস করা, যাতে জাতি বিভক্ত না থাকে। অ্যাড্রেস না করে এটা আর গেঞ্জাম পাকাইছেন কেন? এটা এমন জায়গায় নিয়েছেন, আবার এটার প্রশ্ন করেন কেন? নিজের লিডারের রুলকে প্রশ্ন করেন কেন? যে 14 জনের নাম বললাম আমি কটা টকশোতে বলছি, আবার খালেদা জিয়ার রুল বললাম, তার রহমানের বক্তব্য বললাম, এটার সাথে যখন আবিদ ভাইয়ের বক্তব্য ক্ল্যাশ করে তখন মাঝে মাঝে মনে করি গ্যাঞ্জামটা পাকাচ্ছে কে? ওই যে বললাম শাহবাগ হঠাৎ করে ভর করছে, নতুন নব্য শাহবাগ, ওই যে ভাই হামিম ভাইয়ের উপর আমাদের উপর তারেক রহমান ভার্সেস আবিদ হয়, পাকিস্তানপন্থী কার উপর ভর করলো? পাকিস্তানপন্থী অর্থাৎ যারা ওই যে 71-এ আমাদের বিরুদ্ধে যারা ছিল, যারা বিভিন্ন গোয়েন্দাগিরি করেছে, তাদের উপর ভর করেছে। আমি সেটা বলতেছি, জিয়াউর রহমান কেন এই রাজনীতি করলেন, কেন এই স্বঘোষিত স্বাধীনতা বিরোধীকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানাইছে? তাদের নাম যদি আপনি বলতে চান আমি বলতে পারবো একটা। এইগুলো বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময় বিভিন্ন প্রয়োজনে রাজনৈতিক জোট হয়। আমি জিয়াউর রহমানের বিরুদ্ধে বলছি না, আমি বলছি হঠাৎ করে যে আপনি বলতে পারেন, কারণ আপনারা তো স্বাধীনতাকে বিশ্বাস করেন। আপনারা বলতে পারেন বক্তব্য, জিয়াউর রহমানের বক্তব্য, খালেদা জিয়ার বক্তব্য সবকিছু পাশ কাটিয়ে আবিদ ভাই এবং ইয়ারা হঠাৎ কেন মুক্তিযুদ্ধের ডিলার হয়ে গেলেন? এবং এটা এত ডিলার হয়েছেন যে মুক্তিযুদ্ধ মনে হয় ওনারাই বেশি বোঝেন, আর কেউ বোঝে না। মুক্তিযুদ্ধ ভাই সবার, বাংলাদেশের সবার, মুক্তিযুদ্ধকে সবার জন্য ধারণ করতে দেন, সবার জন্য ওপেন করে দেন। আপনারা তো ধারণ করছেন, আপনার ম্যাগাজিনে লিখলেন কেন যে মুক্তিযুদ্ধ ভুল বোঝাবুঝি ছিল? এটা বলার কারণ কি? আপনি যখন মুজিববাদী বর্ণনা দিবেন, আপনারা জাতীয় সঙ্গীত অবমাননা করেন। আমার ম্যাগাজিনে আপনি জাতীয় সঙ্গীত অবমাননা করেন না রে ভাই? না সেটা না, আপনারা জাতীয় সঙ্গীত অবমাননা করেন। সেটা যখন মুজিববাদী বয়ানে উপস্থাপন করা হবে তখন তো বাকিদেরকে ডিজোন করা হবে। আমি এটা বলছি, মুজিববাদী বয়ানে করা যাবে না। আপনি যার যেটা কন্ট্রিবিউশন, যার যেটা রোল ছিল সেটাকে খোলামেলা আলাপ করবেন। আমি 30 সেকেন্ড একটু সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান একজন মানে বিশ্বনন্দিত নেতা ছিলেন, কিন্তু আমার মনে হয় যে উনার ওই ইন্টেলেকচুয়াল ছিল না যে উনি মুজিববাদ প্রতিষ্ঠা করবেন। এবং মুজিববাদের ব্যাপার কিন্তু আওয়ামী লীগও সেভাবে প্রচার করা বা সেভাবে হচ্ছে করা, বরং হচ্ছে এই যে একটা মানে কি বলবো একটা নতুন শব্দকে বানানো। এবং আমার মনে হয় যে এটা তাদের টেবিলের পেছনে কোনো, যেহেতু বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগের মানে দেশ থেকে তারা সরিয়েছে, টেবিলের পেছনে কোনো আসলে তাদের ডিল হয়েছে কিনা যে মুজিববাদ শব্দটাকে বারবার এই যে আলোচনার মধ্যে রাখা। এবং এটা সত্য যে শেখ মুজিবুর রহমানের প্রাসঙ্গিকতা আসলে বাংলাদেশের ইতিহাস আপনি কখনো মুছতে পারবেন না, কিন্তু যে বারবার মুজিববাদ বলা, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আজকে আপনাদের তো ফ্যাসিবাদের প্রেম সহজে যায় না। আমি যা দেখছি ওই যে বিএনপির ফজলু
আওয়ামী লীগ থেকে এসেছে, অথবা আপনারা যারা 19-এর ডাকসুর পরে বলেছিলেন শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য দেওয়া উচিত। আমি সেটা বলি না, আমি বলছি যে মুজিব মানে না, আমি এটা বলছি, আমি বলছি মুক্তিযুদ্ধের কথা আসলে কেন মুজিববাদ আসবে? মুক্তিযুদ্ধ কি ওরা তো নিজেরাই বলতো, এটা ওরা এই ওয়ার্ডটা নিজেরাই সব বলে না, বলে কিছু যায় আসে না, ওরা এটা কায়েম করছে এবং সবাই হত্যা করাটা জায়েজ করছে। রাজনৈতিক দল বলতেছে যে রাজাকাররা জাস্টিফাইড বা তারা বৈধ, যে এক একটা দল এক একটা কিছু আমি বলছি এক একটা দল এক একটা কিছু দাবি করতে পারে, তার মানে তো এটা না যে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা যারা আছি, আমি তো সেটাই বললাম যে আমার সিদ্ধান্ত তো ক্রিমসন কাপে বসে কেউ নিতে পারবে না। আমি তো চাই না যে সারা দেশে হচ্ছে যে ভাস্কর্য ভাঙা হোক কিংবা মব অ্যাক্টিভিটি হোক, আমার সিদ্ধান্ত তো অন্য কেউ নিতে পারবে না। এগুলো কি হচ্ছে না দেশে, সেজন্য কি আমাকে দায়ী করবেন নাকি আপনি? ব্যাপারটা হচ্ছে এখানে। ফরহাদ ভাইকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে তো আবিদ সরাসরি একটা টক শোতে বলেছিল যে আপনি নিজে ছাত্রলীগের ছায়াতলে থেকে, আপনি এবং আপনাদের যে সভাপতি আছেন দুইজন ছাত্রলীগের ছায়াতলে থেকে আসলে এই পর্যন্ত আসা, এবং আপনারাই আবার শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক যে প্রার্থী সেটি হলেন, মানে এই বিষয়টা আসলে আবিদ ভাই যে আবিদ ভাইয়ের ওই মুখস্থ কবিতার জবাব বহুবার দিছি। আবিদ ভাই যদি কবিতার জবাবে কনভিন্স না হয় বা আপনি যদি কনভিন্স না হন, তাহলে আমাকে আবার ওই রিপ্লাই আবার জিজ্ঞেস করবেন। মানুষের বিবেক বুদ্ধি থাকে, মাথায় যদি মগজ না থাকে, গোবর থাকে, তাহলে মুশকিল। ডিভিডেন্ড ইনকিলাবের ছবি দেখলাম হচ্ছে দৈনিক ইনকিলাব নিউজ করছে, এই ছবি মানে জীবনে ডিভিডেন্ড ইনকিলাবে মনে হয় মানে আশ্চর্য ব্যাপার। বলছি ভাই গ্রুপ ফটো থেকে কাটছেন কেন? ভালো কথা কাটছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন কেন? জানে না, হুদা একটা নিউজ করে মানে আজগবি আলাপ। আমি এবারে 1000বার বলছি আমি একটু আলাপ করি না। আবিদ ভাই আর হচ্ছে এই যে হামিম অনেক চমৎকার আলাপ করতেছে। ছাত্র দলের দাবি কমিটি হয়েছে, কমিটিতে 70 জন প্লাস পাওয়া গেছে যারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট। আমাকে শেষ করতে দিবেন, আমাকে শেষ করতে দিবেন। তারপর একটা কমিটি করছে, যে কমিটি হচ্ছে চেক করবে, 30 সেকেন্ড নেব, যে কমিটির দায়িত্ব হচ্ছে চেক করবে। চেক করতে গিয়ে নাসিরউদ্দিন শাওন, পরে দেখা গেল নাসিরউদ্দিন শাওনকে ছাত্রলীগ বানাইতে চান? আমি বানাচ্ছি না, নাসিরউদ্দিন শাওন 2014 সাল থেকে স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 27 জনের একটা প্যানেল দিছে, 28 জনের একটা প্যানেলে তারপর আবার ওখানে 4 জনকে পাওয়া গেছে যারা হচ্ছে সেম ভাবে সংশ্লিষ্ট। আবার হল প্যানেলে আমরা পাইছি 10 জন। তারপরে আবার আসেন যে হচ্ছে মানে এইভাবে করে মানে সুস্পষ্ট অভিযোগ আসার পরও, সুস্পষ্ট কথা আসার পরও না, ও চমৎকার ব্যাপার সেটা হচ্ছে ওনারা 6 জনকে বহিষ্কার করছে কমিটি থেকে, 6 জন বহিষ্কার করছে না, ওইখান থেকে একজনকে আবার হল প্যানেলে দিয়েছেন। এই যে চমৎকার ব্যাপারগুলো আপনি বের করেন না, আপনি গিয়ে বের করেন। আমি একটু কথা বলছিলাম, মানে আপনি ছাত্রলীগ সংশ্লিষ্টতার জন্য হামিম ভাই 5 সেকেন্ড, ছাত্রলীগ সংশ্লিষ্টতার জন্য হামিম ভাই কমিটি থেকে বাদ দিবে, 6 জনকে বাদ দিয়ে আবার একজনের হল প্যানেল অ্যাক্সেস দিবে। চমৎকার এটা, মানে আইরনিটা এখানে আপনাদের কমিটি তো একটু বিতর্ক আছে। এবং আমরা যেটা বলেছি, আমার ইনস্টিটিউট নিয়ে আলাপ, তো ইনস্টিটিউটে আমাদের সম্মুখে মানে ওদের গ্রুপগুলোতে পেজগুলোতে এখন আর্কাইভ পাবেন। ধরেন যে 50টা প্রোগ্রাম হয়েছে, ধরেন হাইপোথেটিক্যালি, আমি তো ওই ডিপার্টমেন্টের ডিভিশন ক্লাবের সেক্রেটারি ছিলাম, অলওয়েজ ডিপার্টমেন্ট থাকতে হতো। ওই 50টা প্রোগ্রামের প্রত্যেকটা ফুটেজ অ্যানালাইসিস করবেন। ফরহাদ নামের কাউরে, আমার চেহারার কাউরে কখনো কোথাও দেখা গেছে কিনা, যদি পাই আমি হামিমের চ্যালেঞ্জ দিলাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যেমন আমরা যখনই বিতর্ক শুনি তখন দেখা যায় যে মানে ফরহাদ, এস এম ফরহাদকে অথবা সাদিক কায়েমকে এই ধরনের প্রশ্ন করলে ওনারা উত্তর দেয় যে ছাত্র দলের ভিতরেও তো এরকম ছাত্রলীগ আছে। এখন কথা হচ্ছে যে সেই সময় ঠিক সেই সময়টাতে এস এম ফরহাদ অথবা সাদিক কায়ুম তারা ছাত্র শিবিরের কোনো পদ হোল্ড করতেন কিনা? ওনারা যদি সেই সময় ছাত্র শিবিরের কোনো পদ হোল্ড করতেন, তাহলে ছাত্র শিবিরের একটা পদ হোল্ড করা অবস্থায় একই সাথে ছাত্রলীগের পদ নেওয়া অথবা ছাত্রলীগের মিছিল মিটিং করা যায় কিনা? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু আমাদের যারা রাজনৈতিক পরিচয় ধারণ করে আমরা কিন্তু তাদেরকে একটা লেভেলে মাপতে পারি। যারা শিক্ষার্থী আছেন, কেউ ছাত্রলীগ করতো, এখন হয়তো ছাত্রদলের কমিটিতে ঢুকে গেছে, অর্থাৎ সে খারাপ ছাত্রলীগ ছিল না, অথবা সে অন্য কোনো ছাত্র সংগঠনে ছিল। মানুষ ধর্ম পরিবর্তন করে, তার রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন হতে পারে, কিন্তু একজন নেতা উনার যদি এই অবস্থা হয়, উনাদের তার ফান্ডের সমস্যা নেই, টাকা পয়সার সমস্যা নেই, তাহলে উনাদের যদি এইভাবে করে ছাত্রলীগের সাথে থাকতে হয়, তাহলে এইটা মানে আদর্শের সাথে আসলে কতটুকু যায়? কারণ আমরাও তো আমি একটু বলতে চাচ্ছি, কারণ আমরাও তো বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেই 18 সালের জাতীয় নির্বাচনের সময়। আমি কিন্তু নিরাপদ বাংলাদেশের আন্দোলন করতে গিয়ে সেই টিএসসিতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। ঠিক সেই জাতীয় নির্বাচনের পরেই আমি মানে সেই নির্বাচনটার পরে দেখতেছি যে সাদিক কায়েম উনি হলের ভিতরে, সূর্য সেন হলে, কোন হলে,
সুদর্শন হলে আপনার হচ্ছে নৌকা নৌকা মিছিল করতেছে আর সেলফি তুলতেছে। তো উনি তো তখন ছাত্র শিবিরের একটা জায়গা আছে, মানে কি আমরা জীবন দিব কিন্তু আদর্শ দিব না। সাদিক কায়েম কিছুদিন আগে একটা প্রশ্ন দিয়েছিলেন, আমি শেষ করি কিছুদিন একটা প্রশ্ন দিয়েছিলেন যে শাহাদাতের তামান্না আছে, তো শাহাদাতের তামান্না থাকলে সেই সময় তাহলে একদম মানে সামনে শিক্ষার্থীদের যে সংকটগুলো হতো, প্রায় কিন্তু তখন বিভিন্ন হলে নির্যাতন হতো। তো আমরা সেই সময় অনেকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে, ছাত্র দল ট্যাগ দিয়ে বা আমাদের ছেলেবেলাদেরকে মারতো, আমরা তো প্রতিবাদ করছি, কিন্তু সেই সময় আসলে আমরা কিন্তু মানে জানতাম না যে এসএম ফরহাদ ছাত্র শিবিরের কি, হ্যাঁ সাদিক কায়েম ছাত্র শিবিরের কি পদে ছিল সেটা কিন্তু আমরা জানতাম না। আবার সাদিক কায়েম ইনি কিছুদিন আগে বলছেন যে সবাই জানতো, সবাই যদি জানতো তাহলে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন কীভাবে। আরেকটা জিনিস আমি যেটা অ্যাড্রেস করবো, আমি এটা অস্বীকার করবো না যে আমি ছাত্র শিবিরের কাউকে চিনতাম না, হ্যাঁ সেই সময়ের ছাত্র শিবিরের অনেকেই আমি চিনতাম, কিন্তু রাজনৈতিক কারণে ছাত্র দলের যারা আছে তারাও চিনত। কিন্তু এই যে আত্মপরিচয় গোপন করা, আমি সাদিক কায়েম বা এসএম ফরহাদকে চিনতাম না, কিন্তু এই যে রাজনৈতিক পরিচয় নিজের আদর্শকে বিকিয়ে দিয়ে আসলে দায়িত্বশীল জায়গা থেকে আপোষ করে থাকা, আমার মনে হয় যে এই জিনিসটা আসলে মানে রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে আসলে আপোষহীনতার জায়গা থেকে আসলে যায় না। কারণ আমি 8 বার হামলার শিকার হয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন জায়গায়, 12টা মামলা ছিল আমার নামে, 2 বার আমি জেল খেটেছি 6 মাস 7 মাস, তারপরেও কিন্তু আসলে আমরা সেই আপোষকামিতার জায়গায় যাই। আমি একটু শেষ করতে চাই, যেহেতু আমাদের সময় স্বল্পতা, 30 সেকেন্ড নিয়ে যাবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী বলেছে, আপনাদেরই একজন আপনাদের প্যানেলে এখন ছিল তো এখনো বাতিল হয়েছে কিনা শুনেন, এটা তো রিপ্লাই দিছি। আমরা প্যানেল নিয়ে এখনো কোনো মিটিং সিটিং করি নাই, ছাত্রদল মাশাআল্লাহ 2-3টা করছে পুরো প্যানেল নিয়ে। আমরা ফর্ম উত্তোলনের দিন একাধিক লোকজন প্রত্যেকটা পোস্টে আমরা ফর্ম তুলছিলাম, তার মধ্যে ও একজন ছিল। বিভিন্ন কনসার্ন আমরা টেস্ট করতেছিলাম। আমাদের ওরে ছাড়া পূর্ণাঙ্গ প্যানেল একটু অনলাইনে ঢুকে দেখে নেবেন ও আছে কিনা, থাকলে কোশ্চেনটা আমরা পূর্ণাঙ্গ প্যানেল তো ছিল, তারপরে না ছিল না, লিস্ট একটু দেখে ফরহাদ ভাই আমি একটু দেখি যে ছাত্র শিবিরের কোনো পদে আছেন কিনা সেটা জিজ্ঞেস করছেন আমাদের, মানে সেই ব্যক্তিটা যে প্যানেলে ঠিক আছে কিন্তু ছাত্র শিবির না। আমার এখানে শিবির, আমার ঐক্য জোটের তো এটাই বৈশিষ্ট্য যে শিবির কি সারাদিন গালি দেয়, সেও আমার জোটে আছে, শিবিরকে নিয়ে ক্রিটিক করে, সেও আমার শিবিরের দোকান কিনা এগুলা এই যে মানে সর্বমিত্র জুমায়েরা যারা হচ্ছে সাথে শিবির নিয়ে ক্রিটিক করে, বেনিফিশিয়ারি কিনা। এখন আপনার চোখে এরকম হইতে পারে, মানে আপনার চোখ আর মানে রাইট চোখ। ছাত্র শিবির যেরকম বলতেছে তাদের প্যানেলটা একটা ইনক্লুসিভ প্যানেল করছে, কারণ তাদের সংগঠনটা তো ইনক্লুসিভ না। দর্শক ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে ডাকসুর অন্য কোনো নেতাদের নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।